এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%। সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেট। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও। শ্রদ্ধা ও ভালোবাসায় মাদের স্মরণ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 83.04%। ছাত্রদের পাশের হার 81.57%, ছাত্রীদের পাশের হার 84.47%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 83.77%। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে 2024 সালের এসএসসির ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 89.32%, চট্টগ্রাম বোর্ডে 82.80%, বরিশাল বোর্ডে 89.93%, যশোর বোর্ডে 92.32%, ময়মনসিংহ বোর্ডে 84.93%, আর রাজশাহী বোর্ডে 89.25%, কুমিল্লা বোর্ডে 79.23%, দিনাজপুর বোর্ডে 78.40%, সিলেট বোর্ডে 73.35%। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38%, আর মাদ্রাসা বোর্ডে 79.66% শিক্ষার্থী পাশ করেছে। শিক্ষা খাতে মেয়েদের থেকে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরের ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে খারাপ করেছে। তিনি জানান, প্রতিযোগিতার মধ্য দিয়ে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, শিক্ষার পেছনে ব্যয়কে বর্তমান সরকার বিনিয়োগ হিসেবে দেখে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন, আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপের কোনো কারণ নেই, কেননা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই ফলাফল ঘোষণা মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মেয়েরা ভালো করেছে, তবে ছেলেদের ফলাফল খারাপ হওয়ার কারণ কি তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে, কেন ছাত্ররা কম? এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গেল কয়েক দশকে দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাক্ষরতার হার। তবে এখন বিশ্ব পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 96 সালের মধ্যে মাত্র 7 ভাগের মতো পেয়েছিলাম,
তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17 ভাগ হয়, এখন মতো 22 ভাগের মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30 ভাগ, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পৃথিবীর সকল মমতাময়ীর সম্মানে আজ বিশ্ব মা দিবস পালিত হচ্ছে। সত্যি বলতে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তারপরও প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় এই দিনটি। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না, তাই প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসার প্রাপ্য প্রতিদিনই। তবুও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ আহ্লাদ সন্তানের নামে করে দেন, যে মা তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের এই দিনটি। রাজধানীর দিনমজুর মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তদেশীয় চক্র গড়ে তুলে এই অপরাধ চক্র সংগঠিত করে আসছিল। এ পর্যন্ত চক্রটি 10 জনকে ভারত পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে অতিরিক্ত কমিশনার এ সময় জানান। ভিকটিমকে সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত এই চক্র। প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো, পরে কৌশলে ভারতে নিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো, রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তাকে। ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে ব্যবসার জন্য নিয়ে যাবে। আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম, সে বাংলাদেশি ছিল এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য 2 জন। কারণ আসলে কিডনি যে নেওয়া হবে এটি পুরোটা বুঝতে কিন্তু তাকে সে গুজরাটে গিয়েই সে বুঝতে পারছে যখন তারা। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এই সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে 2-1টি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি আলহাজ হারুনুর রশিদ সিআইপির ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা 2টা জিনিস বলা যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন,
আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জানান সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে দখল করে নিচ্ছে রেলের সম্পত্তি। এক জরিপে বিশ্লেষণে হিসাব কষে দেখা গেছে শুধু নারায়ণগঞ্জ, কমলাপুর ও নারায়ণগঞ্জ চাষারা আদমজি রেলের প্রায় ১,০০০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন পাতেন বিপ্লব। 2002 সালে আদমজি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জ টু আদমজি রেলওয়ের দুপাশের জায়গা দখল করে নেয় স্থানীয়রা। সরেজমিনে ঘুরে দেখা যায় নারায়ণগঞ্জ চাষারা থেকে আদমজি পুরাতন পরিত্যক্ত রেল লাইনের দুপাশের সম্পত্তিতে দখল করা জমিতে নির্মাণ করা হয়েছে অসংখ্য মার্কেট, দোকানপাট ও বসবাসের ঘর। প্রতিদিনই কেউ না কেউ এই রেলওয়ের জমি দখল করে নিচ্ছে। রেল লাইনের ধারে দখল করে দোকানপাট গড়ে ওঠায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। দুই পাশ দিয়ে দেখা পিঁপড়ার মতো ছোট ছোট দোকান, ঠিক আছে, এখানে তো লাখ লাখ হাজার হাজার মানুষ রোড ক্রস হয়, পারাপার হয়, সোজাভাবে চলে, কিভাবে যাবে? এবং যারা ব্যবসা করে তাদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ। আমরা চাই না অবৈধ স্থাপনা থাকুক। সরকারের অনেক ক্ষতি হয় দুই সাইডে অবৈধ স্থাপনা। এটি সরকার যদি টেক কেয়ার করে ভালোভাবে দেখে তো ইচ্ছা করলে সরকার যাতে অনেক রাজস্ব আদায় করতে পারে। এই দখল প্রক্রিয়ার সাথে রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন এমন অভিযোগ সত্য নয়। রেলওয়ে কর্তৃপক্ষ অনেকবারই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে, কিন্তু তারপরেও এরা কিছুদিন পরে আবার বসে, আবার ভাঙে, আবার বসে। নারায়ণগঞ্জে রেলওয়ের জমি দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। রেলওয়ে মন্ত্রণালয়কে জানিয়ে আমরা দেখি এই জায়গাগুলো কীভাবে উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করবো এই জায়গাগুলো উদ্ধার করে এটাকে কাজে লাগাতে। আমি অলরেডি কালকে মন্ত্রীর সাথে কথা বলেছি, সংসদীয় কর্মী সভাপতির সাথে কথা বলেছি। আমি আশা করি একটা শক্তিশালী টিম আমি প্রস্তাব দিলে তারা আমার কথা শুনবেন, কারণ তারা সবাই দেশপ্রেমিক এবং এটাকে উদ্ধার করার ব্যাপারে আমি যতটুকু আলাপ করে বুঝতে পেরেছি যে রেলমন্ত্রী সহ সবাই প্রচণ্ডভাবে আগ্রহী।
শুধু নারায়ণগঞ্জ শহরেই বেদখলে রেলের 40 একর জমি, যার বাজার মূল্য এখন প্রায় 1000 কোটি টাকা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। দ্বিতীয় ধাপে বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের কাছে টানতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আর ভোটাররাও বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রতিনিধি মিলন সর্দারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। পথসভা, গণসংযোগ আর পাড়া মহল্লায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার মোটরসাইকেল প্রতীকে, ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার, হেলিকপ্টার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ হাওলাদার, আনারস প্রতীকে দিলাওয়ার হোসেন ফারুক ঢালি, চিংড়িমাছ প্রতীকে নজরুল ইসলাম রাজু ঢালি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট সুষ্ঠু হলে জয়ের আশা তাদের। হিজলাতে কোনোরকম কোনো চাঁদাবাজি, সন্ত্রাস করা আর বাড়িঘর দখল করা এগুলো আমি করতে দেই। যদি জনগণ আমাকে ভোট দেয় তো অবশ্যই জনগণের আশা পূরণ করবো। এই নির্বাচনে আমি শতভাগ বিজয়ী হব ইনশাআল্লাহ, কারণ এই হিজলা উপজেলার জনগণের প্রতি আমার আস্থা আছে। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমি শতভাগ আশা করি সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হেলিকপ্টার মার্কা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করবেন। এদিকে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যাকে পাশে পাওয়া যাবে তাকে জয় করবেন তারা। উনি 6ষ্ঠ উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। মোটরসাইকেল মার্কে ভোট দিয়ে তাকে 21 তারিখে সকলে জয়যুক্ত করবেন, এটি আমাদের ঘোড়া মার্কায় সকলে ঐক্যবদ্ধভাবে দিবে ভোট। আমাদের প্রার্থী বিজয় লাভ করলে ইনশাল্লাহ হিজলা উপজেলার অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করবেন। হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী 21 মে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বিরোধী দলকে রাজনীতি না করতে দিতেই নতুন করে ট্রাইব্যুনাল করা হচ্ছে, একতরফা শুনানি করে সাজা দেয়া হচ্ছে অনেককেই, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কেন্দ্র করেই সাজা দেওয়া হচ্ছে, ঠিকমতো শুনানি হয়নি, কোনো কোনো ক্ষেত্রে বিনা শুনানিতেই সাজা দিচ্ছে সরকার। কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানেই সমস্যাগুলো তৈরি হয়। তিনি আরো বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো। তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ খাতে হয়ে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকে বলেছি, আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে, যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করতে হচ্ছে, অর্থ লুটের ব্যবস্থা করতে হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরা জড়িত। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 14 বছরও কাজ সম্পূর্ণ হয়নি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বহুতল ভবন নির্মাণের। এ নিয়ে অভিযোগ রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। তারই প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরপুরের রাকিন সিটির সামনে বিজয় রাকিন সিটি অ্যাপার্টমেন্ট ওনার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মালিকানাধীন 16.02 একর জমিতে বহুতল ভবন নির্মাণ করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি এবং রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে 2010 সালের 8 জুন ভবন নির্মাণের রেজিস্ট্রিকৃত চুক্তি হয়। কিন্তু রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বছরের পর বছর নানান তালবাহানা করে আসছে। তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মালিকরা দ্রুত কাজ শেষ করার জন্য দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, সমন্বয়ক শাহিদ হোসেন সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবর্গ।
সিস্টেম এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR HM স্টিল। এবারে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৮২.৮০%। গত বছর যা ছিল ৭৮.29%। এবারে জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন, গতবার তা ছিল ১১,৪৫০ জন। গেল বছরের তুলনায় এবার পাশের হার বাড়ল, কমেছে জিপিএ 5। চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক AMM মজিবুর রহমান। এই শিক্ষা বোর্ডে এবার ১,২০,০৮৭ জন পরীক্ষার্থী এসএসসি পাশ করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১,৪৫,৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। এসএসসি এর সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৮৩.০৪%। সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয় বিনিয়োগ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও। শ্রদ্ধা ও ভালোবাসায় মাদের স্মরণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।